তেহরানের একটা গোপন সামরিক ঘাঁটি থেকে এমন একটা খবর বেরিয়ে আসছে যা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকেই কিন্তু নাড়িয়ে দিচ্ছে। আর এই খবরটা শোনার পর থেকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বলুন বা পেন্টাগন, সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: ইরান কি সত্যি সত্যি অসম্ভবকে সম্ভব করে ফেলল? এ পুরো গল্পের কেন্দ্রে আছে শুধুমাত্র একটা সংখ্যা, যা ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসনিম প্রকাশ করেছে: 10,000 কিলোমিটার। এটা নাকি তাদের নতুন একটা মিসাইলের পাল্লা, যা তারা সফলভাবে পরীক্ষাও করে ফেলেছে। আমাদের কাছে হয়তো এটা শুধু একটা সংখ্যা মনে হতে পারে, কিন্তু যারা সামরিক কৌশল নিয়ে কাজ করেন তারা জানেন এর আসল অর্থ কতটা ভয়ঙ্কর। চলুন এই সংখ্যাটাকে একটু সহজ করে বুঝি। 10,000 কিলোমিটার মানে হল তেহরান থেকে সোজা নিউ ইয়র্কের দূরত্ব, মানে আমেরিকার মূল ভূখণ্ডে মাত্র 30 মিনিটেরও কম সময় আঘাত করার ক্ষমতা। এতদিন পর্যন্ত কিন্তু এই ক্ষমতাটা ছিল শুধু রাশিয়া আর চীনের হাতে। এখন মনে হচ্ছে সেই তালিকাতে ইরানও তার নাম লেখাতে চলেছে। ভাবুন একবার, খবরটা যখন পেন্টাগনে পৌঁছালো তখন রাত প্রায় 2টো বাজে। সঙ্গে সঙ্গেই একটা জরুরি বৈঠক ডাকা হলো। সেখানে থাকা এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি জানিয়েছেন যে পুরো ঘরটাতে নাকি পিনপতন নীরবতা নেমে এসেছিল। কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে এত নিষেধাজ্ঞার মধ্যে থাকা একটা দেশ কিভাবে এই ধরনের প্রযুক্তি হাতে পেতে পারে। তাহলে মূল প্রশ্নটা হল, কিভাবে একটা গোপন অস্ত্র বিশ্বের বড় বড় শক্তিদের এমনভাবে বাকরুদ্ধ করে দিল? চলুন তাহলে বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। আসল ভয়টা কিন্তু শুধু মিসাইলের পাল্লা নিয়ে নয়, বরং এর পেছনে যে বিপ্লবী আর ভয়ঙ্কর প্রযুক্তিটা আছে সেটাকে ঘিরে। এটা কোনো সাধারণ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নয়, এটা তার থেকেও অনেক বেশি কিছু। বিশেষজ্ঞরা বলছেন যে এর নাম হল ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম, বা সংক্ষেপে FOBS। সহজ ভাষায় বললে এটা এমন একটা সিস্টেম যেখানে মিসাইলের মাথাটা, মানে ওয়ারহেডটা, মহাকাশে পাঠানো হয়, আর সেটা একটা স্যাটেলাইটের মতো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। মানে এটা একরকম নীরব ঘাতকের মতো কাজ করে। কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস ধরেও এটা কক্ষপথে অপেক্ষা করতে পারে, আর নির্দেশ পেলেই কক্ষপথ থেকে বেরিয়ে এসে যে কোনো টার্গেটে গিয়ে আঘাত হানতে পারে। দেখুন, একটা সাধারণ ICBM একটা নির্দিষ্ট আর উঁচু পথ ধরে যায়, তাই রাডারে এটাকে ট্র্যাক করাটা তুলনামূলকভাবে সোজা। কিন্তু FOBS-এর খেলাটা একদমই অন্যরকম। এটা উত্তর মেরুর ওপর দিয়ে না এসে দক্ষিণ মেরু দিয়ে ঘুরে এসেও অ্যাটাক করতে পারে। আর এখানেই আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতাটা লুকিয়ে আছে। তাদের পুরো মিসাইল ডিফেন্স সিস্টেমটা উত্তর দিকে মুখ করে তৈরি করা, কারণ তাদের ধারণা ছিল যদি কোনোদিন রাশিয়া বা চীন থেকে অ্যাটাক হয় তাহলে ওদিক দিয়েই হবে। কিন্তু দক্ষিণ দিকটা, ওটা যেন একটা অরক্ষিত পেছনের দরজা, যেখানে কোনো প্রহরীই নেই। চলুন এবার পরের ধাপে যাই এবং দেখি যে এটা কিভাবে তৈরি হলো। আসল প্রশ্নটা হলো, যে দেশের ওপর এত রকমের নিষেধাজ্ঞা চাপানো আছে, সেই ইরান একা একা কিভাবে এই প্রযুক্তিটা তৈরি করে ফেলল? এটা কি ইরানের একার কৃতিত্ব, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু মস্কো আর বেইজিংয়ের দিকেই আঙুল তুলছে। পেন্টাগনের সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সাফল্যের পেছনে আছে রাশিয়া আর চীনের প্রযুক্তিগত সাহায্য। অভিযোগ উঠেছে যে চীন তার নিজের FOBS প্রযুক্তির একটা বড় অংশ ইরানের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, চীন ইরানকে তাদের বেইডো ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করার অনুমতিও দিয়েছে, যা আমেরিকার GPS-এর একটা বিকল্প। কিছু ফাঁস হওয়ার নথি থেকে এমনও জানা গেছে যে চীন নাকি গোপনে ইরানের মিসাইল প্রোগ্রামে প্রায় $50 বিলিয়ন বিনিয়োগ করেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সাথেও ইরানের সম্পর্কটা অনেক গভীর হয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে, আর তার বদলে রাশিয়া তাদের দিচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এই যে একটা ত্রিপক্ষীয় জোট তৈরি হচ্ছে, এটা পশ্চিমা বিশ্বের জন্য একটা বিরাট নতুন চ্যালেঞ্জ। এখন নজর ফেরানো যাক সবচেয়ে রহস্যময় বিষয়টার দিকে। এই যে এত বড় একটা হুমকি, এর বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হল আমেরিকা আর তার মিত্রদের একেবারে চুপ করে থাকাটা, তাদের এই অস্বাভাবিক নীরবতা। হোয়াইট হাউস থেকে শুধু একটা সাদামাটা বিবৃতি দেওয়া হয়েছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ব্যাস এটুকুই। সাধারণত ইরানের যে কোনো সামরিক পদক্ষেপের পরেই ওয়াশিংটন যেভাবে আগ্রাসী প্রতিক্রিয়া দেখায়, এবার কিন্তু তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় ইসরায়েলের নীরবতা দেখলে। তেল আবিব, যারা সাধারণত ইরানের যে কোনো সামরিক অগ্রগতির কড়া সমালোচনা করে, তারাও এবার অস্বাভাবিকভাবে চুপ। এই নীরবতাটা কি ঝড়ের আগের পূর্বাভাস, নাকি আসলে অসহায়ত্বের প্রকাশ? তাহলে প্রশ্ন হল, এই যে একেবারে কান পাতা দায় করা নীরবতা, এর কারণটা কি? বিশ্লেষকরা কিন্তু মনে করছেন এই চুপ থাকাটাই আসলে সবচেয়ে বড় প্রতিক্রিয়া। এর সবচেয়ে সম্ভাব্য কারণ হল, ইরানের এই FOBS সক্ষমতার কথা যদি তারা প্রকাশ্যে স্বীকার করে নেয়, তাহলে এর মানে হবে এটা মেনে নেওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র আর নিরাপদ নয়।
এর মানে এটাও দাঁড়ায় যে মিসাইল ডিফেন্স সিস্টেমের পেছনে যে ট্রিলিয়ন ডলার খরচ করা হয়েছে তা এখন অকেজো হয়ে গেছে এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের দাবিটাও আর টিকছে না। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো পুরনো সামরিক সমীকরণগুলো আর কাজ করছে না। ইরানকে এখন আর শুধু একটা আঞ্চলিক শক্তি ভাবার কোনো কারণ নেই, তারা এখন বিশ্ব মঞ্চের একজন প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে, আর এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে লিখতে বাধ্য করবে। আর এই পরিস্থিতিটা আমেরিকার কৌশলগত দ্বিধাকে খুব ভালোভাবে তুলে ধরে। তাদের সামনে এখন আসলে 3টে কঠিন পথ খোলা আছে। প্রথমত, ট্রিলিয়ন ডলার আর বহু বছর খরচ করে দক্ষিণ দিকে মুখ করে একটা নতুন মিসাইল ডিফেন্স তৈরি করা। দ্বিতীয়ত, একে অপরের প্রতি চরম অবিশ্বাস থাকা সত্ত্বেও তেহরানের সাথে আলোচনার টেবিলে বসার চেষ্টা করা। অথবা তৃতীয়ত, সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া, যা একটা ভয়াবহ আর অপ্রত্যাশিত আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। এই যে একটা নতুন বিশ্ব দাবার বোর্ড তৈরি হল, এখানে পরবর্তী চালটা কে দেবে? বিশ্ব রাজনীতির মানচিত্র কিন্তু বদলে গেছে, আর এর ভবিষ্যৎ কী হবে তা হয়তো সময়ই বলে দেবে।